আশিস কমার্স ভ্যালির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা সবাই জেনেছেন যে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশ মোতাবেক গত 14ই জুন এইচএসসি 2022 সালে যারা পরীক্ষা দিবে তাদের জন্য হিসাব বিজ্ঞান প্রথম পত্রের প্রথম সপ্তাহের জন্য একটা অ্যাসাইনমেন্ট প্রকাশিত হয়েছে। সেই অ্যাসাইনমেন্টটা কিভাবে প্রস্তুত করতে হবে সেইটা জানানোর জন্য আজকের আমার এই ক্লাসটা। অবশ্যই আপনাদের ভালো লাগবে, শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন। আরও হ্যাঁ, কমার্স ভ্যালি মূলত শিক্ষা আনন্দের এক সেতু বন্ধন। এখানে এডুকেশন বিষয়ক বিভিন্ন ভিডিও আপলোড করা হয়। আপনারা যারা নতুন এই ভিডিও দেখছেন অবশ্যই আজকে একটু সাবস্ক্রাইব করে দিবেন, তাহলে পরবর্তীতে যে ভিডিওগুলো অ্যাসাইনমেন্টের জন্য তৈরি করা হবে আপনারা অনায়াসে সেগুলো দেখতে পাবেন। তো কথা না বাড়িয়ে আমরা চলে যাই অ্যাসাইনমেন্টের দিকে। বিষয়টা হচ্ছে যে আমাদের যে অ্যাসাইনমেন্টটা দেওয়া হয়েছে এখানে একটা উদ্দীপক রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে গৌতম এন্টারপ্রাইজের 31শে জানুয়ারি 2021 সালের হিসাবে উদ্বৃত্ত ছিল নিম্নরূপ। বিষয়টা হচ্ছে আগে আমাদের অঙ্কটা খুব ভালো করে পড়তে হবে। নগদ 80,000 টাকা, অফিস সরঞ্জাম 30,000 টাকা, দেনাদার 40,000 এবং পাওনাদার 35,000 টাকা। এগুলো কিন্তু ব্যালেন্স, খেয়াল রাখতে হবে, উদ্বৃত্ত বা ব্যালেন্স। এরপরে যেটা রয়েছে ফেব্রুয়ারি মাসের 1 তারিখ থেকে শুরু করে প্রায় 28 তারিখ পর্যন্ত বিভিন্ন লেনদেন রয়েছে। এই লেনদেনগুলো থেকে আমাদের জাবেদা প্রস্তুত করতে হবে, হিসাব সমীকরণ তৈরি করতে হবে, খতিয়ান করতে হবে এবং সর্বশেষ আমাদের হিসাব চক্র রয়েছে সেটাও প্রস্তুত করতে হবে। মূল বিষয়টা হচ্ছে আমাদের জাবেদা মানে হিসাব সমীকরণ বলি আর ডেবিট ক্রেডিট বলি আর জাবেদাই বলি, আমাদের ডেবিট ক্রেডিট নির্ণয় করাটা খুবই জরুরি। পাশাপাশি কোনটা লেনদেন আর কোনটা লেনদেন নয় সেটা জানাটা আরো জরুরি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ফেব্রুয়ারি মাসে 1 তারিখে একটা লেনদেন রয়েছে, লেনদেন বলা ভুল হবে, একটা ঘটনা রয়েছে যে দক্ষ ম্যানেজার 20,000 টাকা বেতনে যোগদান করেন, কিন্তু এটা লেনদেন নয়। কারণ আমরা জানি যে লেনদেন হতে হলে কিছু তার মৌলিক কিছু বৈশিষ্ট্য থাকতে হবে। যেমন দুটি পক্ষ থাকতে হবে, ব্যবসা বা কারবারে আর্থিক অবস্থার পরিবর্তন হতে হবে, পাশাপাশি টাকার অঙ্কে পরিমাপযোগ্য হতে হবে। বাট এই ফেব্রুয়ারি 1 তারিখ ঘটনার সঙ্গে এটা কিন্তু কোনো বৈশিষ্ট্যগুলো মিলছে না, সো এটা লেনদেন নয়। বিষয়টা হচ্ছে যে আমরা আগে অ্যাসাইনমেন্ট প্রস্তুত করার আগে আমরা জাবেদাগুলো বা ডেবিট গুলো একটু ভালো করে যদি চিহ্নিত করে নিতে পারি তাহলে আমাদের অঙ্ক করতে অনেকটা সুবিধা হবে। অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন। এবার আসি আমরা ফেব্রুয়ারি 5 তারিখে 13% প্রদেয় নোট স্বীকৃতি দানের মাধ্যমে ব্যাংক থেকে ঋণ গ্রহণ 50,000 টাকা। খুব খেয়াল করি, আমরা যে নোট হচ্ছে আমাদের দুই ভাবে থাকে, একটা প্রদেয় নোট, একটা প্রাপ্য নোট। এখানে হচ্ছে প্রদেয় নোট, প্রদেয় নোট আমরা জমা রেখে ব্যাংক থেকে আমরা ঋণ গ্রহণ করেছি, বিষয়টা এভাবে ভাববো। তো আমরা ডেবিট ক্রেডিট বা জাবেদা করতে পারি যে ব্যাংক হিসাব ডেবিট, প্রদেয় নোট হিসাব ক্রেডিট। ওকে, তারপরে ফেব্রুয়ারি 6 তারিখে যেটা রয়েছে 3 মাসের শোরুম ভাড়া অগ্রিম প্রদান করা হয়েছে। আমরা জানি কখনো কখনো বাসা বা শোরুম আমরা অগ্রিম প্রদান করে থাকি, অগ্রিম ভাড়া এগুলো কিন্তু চলতি সম্পদ। তো এটা জাবেদাটা হচ্ছে অগ্রিম ভাড়া হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। আমি আবার বলি, অগ্রিম ভাড়া হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এরপর রয়েছে আমাদের ফেব্রুয়ারির 12 তারিখ, ইন্স্যুরেন্স প্রিমিয়াম পরিশোধ করা হলো 1200 টাকা। তো এর জাবেদা হচ্ছে ইন্স্যুরেন্স প্রিমিয়াম লিখতে পারি আমরা, অথবা বাংলায় বিমা খরচ হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট আমরা লিখতে পারি। আচ্ছা, এরপরে রয়েছে আমাদের 14 তারিখে রয়েছে 1 লক্ষ টাকার অফিস সংযোগ ক্রয়ের জন্য চুক্তি স্বাক্ষর করলেন। আমরা জানি আমাদের লেনদেন হতে গেলে যে সমস্ত বৈশিষ্ট্যগুলো দরকার রয়েছে এই ঘটনার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা বিন্দু মাত্র নেই, সেটি লেনদেন নয়। এবার আসবো আমাদের ফেব্রুয়ারি 16 তারিখ, এটা খুবই ইম্পর্টেন্ট একটা আমাদের লেনদেন, সবাই মন দিয়ে শুনি একটু। 3% কারবারি বাট্টায় পণ্য বিক্রয় করা হলো 1,20,000 টাকা, যার মধ্যে ছিল নগদের 60% আর ধারে বা বাকিতে রয়েছে 40%। আচ্ছা, তো আমরা জানি যে কারবারি বাট্টা জানার আগে আমরা জানি যে বাট্টা হচ্ছে দুই প্রকার, একটা কারবারি বাট্টা, একটা নগদ বাট্টা। কারবারি বাট্টা সবসময়ের জন্য আমাদের মূল টাকা থেকে বাদ যায়, কারণ এটার কোনো আসলে বিক্রেতা বা ক্রেতা উভয়ই কেউই এটা কেউ হিসাব সংরক্ষণ করে রাখেন না। আমাদের তালিকা মূল্য থেকে যে টাকা বাদ দেওয়া হয় তাকে বলে কারবারি বাট্টা। ঠিক সেই হিসাবে আমরা প্রথমে 1,20,000 টাকা থেকে 3% কারবারি বাট্টা আমরা মাইনাস করব। আপনারা দেখতে পাচ্ছেন যে 1,20,000-এর 3% আমি করেছি, এই যেখানে আন্ডারলাইন করে দেখাচ্ছি, হলো 3,600 টাকা, এটা হচ্ছে কারবারি বাট্টা। তো আমরা 1,20,000 থেকে 3,600 বাদ দিব, দিয়ে যে ব্যালেন্সটা থাকবে তার উপর আমরা 60% করে যেটা হবে সেটা নগদে। ঠিক একইভাবে 1,20,000 থেকে 3,600 টাকা বাদ দিয়ে যেটা থাকবে
তার 40% করে যেটা আসছে সেটা আমরা বাকি অর্থাৎ দেনাদার। আমরা জানি যে বিকাশের সঙ্গে দেনাদারের সম্পর্ক। তো ব্যাপারটা কি দাঁড়ালো, আমাদের যে আবাদটা হচ্ছে যে নগদান হিসাব ডেবিট ৬৯,৮৪০ টাকা, দেনাদার হিসাব ডেবিট ৪৭,৫৬০ টাকা, আর বিক্রয় হিসাব ক্রেডিট দুটোর যোগফল ১,১৬,৪০০। মূল কথা কারবারি বাট্টাটা বাদ দিয়ে ধরতে হবে। আবার বিষয়টা ক্লিয়ার করি যে কারবারি বাট্টাটা হলো এইটাই যে পণ্যের তালিকা মূল্য থেকে যে ছাড় পাওয়া যায় সেটা হচ্ছে কারবারি বাট্টা, এই জন্য এটা অলওয়েজ মাইনাস করতে হয়। আমরা অবশ্যই বুঝতে পেরেছি, বা পরবর্তী কারো যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই আপনারা আমাকে ইনবক্স করবেন, আরো বিস্তারিত জানাতে পারবো। এবার হচ্ছে আমাদের ফেব্রুয়ারির 18 তারিখ। হ্যাঁ, মালিক কর্তৃক নগদ উত্তোলন করা হলো 30,000 টাকা। আমরা উত্তোলন দিয়ে একটু কথা না বললেই নয়, উত্তোলন কখন ডেবিট হবে এটা আমাদের অনেক ছাত্রছাত্রীদের মধ্যে একটু ঝামেলা সৃষ্টি হয়ে যায়। তো এই ফাঁকে আমরা আজকে অ্যাসাইনমেন্টের সৌজন্যে একটু জেনে নিই উত্তোলন কখন ডেবিট হয় বা কি লেখা থাকলে ডেবিট হয়। বিষয়টা হচ্ছে এভাবে ভাবি যে মালিক কর্তৃক, নিজ প্রয়োজনে, ব্যক্তিগত প্রয়োজনে বা স্বত্বাধিকার কর্তৃক। আমি আবার বলি, মালিক কর্তৃক বা নিজ প্রয়োজনে বা ব্যক্তিগত প্রয়োজনে বা স্বত্বাধিকার কর্তৃক, এই চারটে যে কোনো একটা শব্দ লেখা থাকলে অবশ্যই আমরা উত্তোলন হিসাব ডেবিট করব। মনে রাখবো যে উত্তোলন কখনোই ক্রেডিট হবে না, উত্তোলন কিন্তু মালিকানা সত্ত্ব হিসাব। আমরা এই ফাঁকে এটাও জেনে নিলাম। তাহলে আমাদের যে আবেদনটা হচ্ছে উত্তোলন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। ওকে, এবার আসছে আমাদের 20 তারিখে একজন দেনাদারের নিকট থেকে 30,000 টাকা পাওয়া গেল। আমরা জানি হিসাব বিজ্ঞানে কারো কাছ থেকে যদি কোনো কিছু পেয়ে থাকি নগদান হিসাব ডেবিট হবে, আর কারো কাছ থেকে কিছু প্রদান করলে নগদান হিসাব ক্রেডিট হবে। তো যেহেতু আমরা পেয়েছি, আমাদের নগদ টাকাতে সম্পদ বেড়েছে, তো জাবেদা হচ্ছে নগদান হিসাব ডেবিট আর দেনাদার হিসাব ক্রেডিট। ওকে, এবার আসছি আমরা ফেব্রুয়ারির 22 তারিখে। প্রাপ্য বিলের মাধ্যমে পণ্য বিক্রয় করা হলো। আমরা জানি যে বিক্রয়ের সাথে কিন্তু প্রাপ্য হিসাবে যেমন সম্পর্ক রয়েছে, তেমনি প্রাপ্য বিলেরও একটা মধুর সম্পর্ক রয়েছে। তো এটা জাবেদা হচ্ছে প্রাপ্য বিল হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট। ওকে, এবার রয়েছে আমাদের 25 তারিখের ফেব্রুয়ারি, মালিকের বড় মেয়ের জীবন বীমার প্রিমিয়াম বাবদ পরিশোধ করা হলো 10,000 টাকা। আমরা জানি সবাই ব্যক্তিগতভাবে যাই খরচ করা হয় সেটাকে কি বলা হয়, উত্তোলন বলা হয়। তো আমরা এখানে জীবনী বীমা প্রিমিয়াম এটা মালিকের ব্যক্তিগত খরচ, সো আমরা উত্তোলন হিসাবকে ডেবিট করব আর নগদান হিসাবকে ক্রেডিট করব। আর সর্বশেষ আমাদের ফেব্রুয়ারি মাসে 28 তারিখে যে লেনদেনটা রয়েছে, যে অগ্রিম প্রদত্ত ভাড়ার 1 মাস অতিক্রান্ত হয়েছে, এটা খুব মনোযোগ দিয়ে আমাদের খেয়াল করতে হবে। দেখো এখানে কিন্তু আমাদের টাকা দেওয়া নেই, এই কারণে আমাদের আগে ফেব্রুয়ারি 6 তারিখে আমাদের এখানে একটা লেনদেন ছিল, 3 মাসের শোরুম ভাড়া আমরা অগ্রিম প্রদান করেছিলাম 15,000 টাকা 3 মাসের। তাহলে 1 মাসে কত হবে, 15,000কে যদি আমরা 3 দিয়ে ভাগ করে ফেলি তাহলে হবে কত, 5,000। তো এখানে আমাদের মাসের শেষে এসে আমরা কি করলাম, অগ্রিম ভাড়ার 1 মাসের টাকা অতিক্রান্ত হয়েছে, মানে আমরা খরচ করে ফেলেছি, বিষয়টা এমনই। তো অতিক্রান্ত হলো, তারপর উত্তীর্ণ হলো, ব্যাপারটা একই। সো এটা জাবেদা হবে ভাড়া হিসাব ডেবিট, অগ্রিম ভাড়া ক্রেডিট। এটা কিন্তু বারবারই আমাদের কার্যপত্র থেকে শুরু করে বিভিন্ন সেক্টরে কিন্তু এই জাবেদাটা আসে। তাহলে কি দাঁড়ালো, অগ্রিম ভাড়ার মেয়াদ 1 মাস অতিক্রান্ত হয়েছে, তো ভাড়া হিসাব ডেবিট, অগ্রিম ভাড়া ক্রেডিট। 5,000 কোথায় পেলাম, আগে আমরা যে 6 তারিখে যে লেনদেন করেছিলাম ওখানে 3 মাসের ভাড়া কিন্তু আমরা অগ্রিম প্রদান করেছিলাম, 3 মাসে 15,000, তাহলে 1 মাসে কত হবে, 5,000। সেই 5,000 টাকা আমরা এখন আমরা চলতি মাসে খরচ দেখাবো। এই হলো আমাদের জাবেদার বিষয়টা। তো এখন আমরা চলে যাবো সরাসরি আমাদের যে উদ্দীপকে যেটা বলেছে, যে কতে বলেছে যে দেখো তোমরা যে 5, 6, 16 এবং 28 তারিখের লেনদেনগুলো হিসাব সমীকরণে প্রভাব দেখাও। এখানে আমাদের তারিখ কিন্তু উল্লেখ করে দিয়েছে। আবার এছাড়া আবার আমাদের যে আমরা অ্যাসাইনমেন্টের দিকে একটু খেয়াল করি, তোমরা দেখতে পাচ্ছ যে 2022 সালের এইচএসসি পরীক্ষার অংশগ্রহণের শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট এটা বোর্ড থেকে দিয়েছে। এখানে তোমরা একটু ভালো করে জুম করে দেখবা, অনেক ছোট করে লেখা রয়েছে অবশ্য। এখানে আমাদের কিছু নির্দেশনা বা আমাদের পরিধি মানে নির্ণয় করে দিয়েছে, আমরা এর বাইরে কিছু করতে পারবো না। যেমন কত বলেছে, লেনদেন চিহ্নিতকরণ ও প্রারম্ভিক উদ্বৃত্ত সহ এবং টেবুলার ছক অন্তর্ভুক্ত করতে হবে। এখানে একটা বড় ব্যাপার হচ্ছে প্রারম্ভিক উদ্বৃত্ত দিয়েই আমাদের কিন্তু এই টেবুলার ছকটা প্রস্তুত করতে হবে, অর্থাৎ হিসাব সমীকরণটা বের করতে হবে, খুব খেয়াল করতে হবে। হ্যাঁ, অতএব আমরা এখন চলে যাচ্ছি সরাসরি আমাদের টেবুলার ছকে। আচ্ছা, টেবুলার ছক যেহেতু আমরা জাবেদা করে ফেলেছি আগে, তো আমরা দেখতে পারবো যে টেবুলার ছকটা কিভাবে প্রস্তুত করতে হয়। আর টেবুলার ছক হিসাব সমীকরণটা আমরা সবাই জানি যে এ সমান এল প্লাস ই। আমি আবার বলি, হিসাব সমীকরণের সূত্রটা হচ্ছে এ সমান এল প্লাস ই, এটা আমরা সবাই জানি। তো আজকে একটু আমরা এই ফাঁকে একটু ঘর সমাজে করে নিলাম। এ মানে সম্পদ মানে অ্যাসেটস, আর এল হচ্ছে লাইবিলিটিস, আর হচ্ছে আমাদের ই হচ্ছে ইকুইটি। ইকুইটিকে ভাগ করলে আমরা পাবো
সি প্লাস আর মাইনাস ই মাইনাস ডি। সি হচ্ছে ক্যাপিটাল, বাংলায় মূলধন বলবো আমরা। আর হচ্ছে রেভিনিউ, বাংলায় বলবো আয়। ইএক্স বা ই বলবো আমরা এক্সপেন্সেস, যেটাকে ব্যয়সমূহ বলে থাকি। আর ডি হচ্ছে ড্রয়িং, উত্তোলন। অর্থাৎ আমরা যখন মালিকানার সাথে বের করব তখন আমরা কিভাবে বের করব, মূলধনের সঙ্গে আমরা আয় যোগ করব, ব্যয় মাইনাস করব এবং উত্তোলন মাইনাস করব। ব্যাপারটা আমরা সবাই হয়তো বুঝতে পেরেছি। এবার আমরা চলে আসি আমাদের, যেহেতু মনে রাখবো যে আমাদের বলেছে কিন্তু প্রারম্ভিক উদ্বৃত্ত নিয়ে আমাদের এই টেবুলার ছকটা করতে বলেছে। এই জন্য দেখো তোমরা আমাদের 2021 সালের ফেব্রুয়ারি 1, আমাদের 2021 সালের 31শে জানুয়ারি আমাদের উদ্বৃত্তগুলো দেওয়া ছিল। তো যদি আমরা বছর মাসের শুরুতে করছি তাহলে আমরা ফেব্রুয়ারি মাসে 1 তারিখে লিখবো। আর প্রারম্ভিক উদ্বৃত্তগুলো অর্থাৎ নগদ 80,000, তারপর অফিস সরঞ্জাম 40,000, দেনাদার 30,000, তারপর পাওনাদার 45,000। সো মূলধন হচ্ছে এটার যোগ বিয়োগ ফল, অর্থাৎ আমাদের সম্পদ থেকে দায়ের মাইনাসটা হচ্ছে মূলধন। তো এগুলো আমরা প্রারম্ভিক উদ্বৃত্ততে কিন্তু পেয়েছি, এটা খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার। তো এরপরে আমাদের 4টা লেনদেন দিয়েছে, ওই 4টা লেনদেন থেকে আমাদের কি করতে হবে, টেবিলের ছক প্রস্তুত করতে হবে, অর্থাৎ 5, 6, 16, 28। তো আমরা একটু 5, 6, 16, 28 এদিকে যাই। দেখো 5 তারিখ কি ছিল, 13% প্রদেয় নোট স্বীকৃত দানের মাধ্যমে ব্যাংক থেকে ঋণ গ্রহণ। ওকে, তো আমরা কিন্তু আগেই কিন্তু জেনে ফেলেছি জাবেদাটা কি হবে। তো আমাদের এখন আর ঝামেলা হবে না। ব্যাংক হিসাব ডেবিট, প্রদেয় নোট হিসাব ক্রেডিট। কত টাকা রয়েছে, 50,000। তো আমরা টেবুলার ছকে চলে যাব, দেখবো যে আমাদের ওখানে কিভাবে আমরা সাজিয়েছি। তোমরা দেখো, আমরা প্রথমে লিখলাম ফেব্রুয়ারি 5, তারপর আমাদের নগদ যে ব্যালেন্স গুলো সেগুলো নামিয়ে নিয়ে আসছি। এখন এটা আমার জাবেদা হচ্ছে ব্যাংক হিসাব ডেবিট আর প্রদেয় নোট হিসাব ক্রেডিট। ব্যাংক হিসাব ডেবিট, প্রদেয় নোট হিসাব ক্রেডিট। তো আমরা ব্যাংকে ডেবিট করলাম, এখানে 50 টাকা লিখেছি। আবার প্রদেয় নোট হচ্ছে আমাদের দায়, চলতি দায়, এখানে আমরা ক্রেডিট পাশে লিখেছি। ওকে, এখানে আমরা মন্তব্য লিখবো না, এই কারণে মন্তব্য তখনই লিখবো যখনই আমাদের মালিকানার সত্ত্ব কোনো কারণে টাকা বৃদ্ধি পাচ্ছে, কোনো কারণে টাকা হ্রাস পাচ্ছে, সেই কারণটা আমরা উল্লেখ করব। যেমন আমরা প্রথমে যে উদ্বৃত্তগুলো নিয়ে আসছি, আমাদের কারবারে কিন্তু মূলধনটা বিনিয়োগ করেছি, এই জন্য আমরা মন্তব্যের ঘরে মূলধন বিনিয়োগ কথাটা লিখেছি। ওকে, হয়তো আমরা বুঝতে পেরেছি। এবার আসবো আমরা 6 তারিখে। তো আমরা এবার দেখি 6 তারিখে আমাদের কি লেনদেনটা ছিল। 3 মাসের শোরুম ভাড়া অগ্রিম প্রদান করা হলো। কয় মাসের, 3 মাসের। তাহলে আমাদের জাবেদাটা আমরা শিখে ফেলেছি অলরেডি, যে অগ্রিম ভাড়া হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। ওকে, তাহলে অগ্রিম ভাড়া কিন্তু চলতি সম্পদ আর নগদানটাও সম্পদ। তো অগ্রিম ভাড়া যেহেতু আমাদের ব্যালেন্স দেওয়া আছে, তো আমরা সেখানে আমরা অগ্রিম ভাড়াটা লিখবো। অর্থাৎ 6 তারিখে দেখো আমরা লিখেছি অগ্রিম ভাড়া ডেবিট 15,000 টাকা আর নগদান হিসাব ক্রেডিট 15,000 টাকা। আমরা জানি যে সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট, সম্পদ হ্রাস পেলে ক্রেডিট। তো আমাদের এখানে যেহেতু নগদ টাকা কমে গেছে, এই জন্য আমরা নগদানকে মাইনাস করেছি। আর অগ্রিম আমরা যদি চলতি সম্পদ বেড়ে গেছে, এই জন্য আমরা এখান থেকে ডেবিট করেছি। ওকে, এবার আসবো আমরা 16 তারিখে। 16 তারিখে দেখি কি দেওয়া আছে। দেওয়া আছে, এটা সবচেয়ে মানে খুব ইম্পর্টেন্ট একটা আমাদের লেনদেন, যে 3% কারবারি বাট্টায় পণ্য বিক্রয় করা হলো 1,20,000 টাকা, যার নগদে 60% আর ধারে হচ্ছে 40%। তো অলরেডি কিন্তু আমরা জাবেদা কিন্তু ক্যালকুলেশন করে ফেলেছি, তোমরা অবশ্যই দেখেছো যে নগদান হিসাব ডেবিট, দেনাদার হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট। ওকে, টাকাগুলো কিভাবে বের করতে হয় আমাদের কিন্তু এখানে তোমরা ভালো করে দেখতে পারবে, একটু ক্যালকুলেশন সুন্দর করে দিয়েছি, একটু মনোযোগ দিয়ে দেখলেই চলবে। তো আমরা ফার্স্ট আসি নগদান ডেবিট আর দেনাদার ডেবিট। তাহলে আমরা নগদে কত লিখবো, 69,840। তো আমরা দেখি কি লিখেছি কিনা। তাহলে আমরা দেখবো যে 16 তারিখে এই যে নগদে লিখছি 69,840 আর দেনাদার লিখবো 46,560। আর দুটো যোগফল আমরা যদি বিক্রি করেছি, তাহলে আমাদের এখানে আমাদের মালিকের সাথে বৃদ্ধি পাবে। এই দুটো যোগফল লিখলাম 1,16,400। আর যে উদ্বৃত্তগুলো আমরা সমস্তগুলো প্লাস মাইনাস করে নামিয়ে নিয়ে আসবো। আর যেহেতু আমরা এটা আমাদের মালিকানা সত্ত্ব হ্রাস বৃদ্ধি পেয়েছে, কি কারণে, বিক্রয় আয়, এই জন্য আমরা মন্তব্য করে বিক্রয় কথাটা লিখবো। ওকে, এবার আসছি আমরা পরের লেনদেন রয়েছে, আমরা দেখি পরেরটা কি আছে। পরেরটা রয়েছে আমাদের 28 তারিখে, অগ্রিম ভাড়ার 1 মাস অতিক্রান্ত হয়েছে। আমরা দেখি এটা আমাদের জাবেদা ঠিক আছে কিনা। 28 তারিখ, হ্যাঁ 28 তারিখে ঠিক আছে। আমরা 28 তারিখ জাবেদা অলরেডি শিখেছিলাম যে ভাড়া হিসাব ডেবিট, অগ্রিম ভাড়া ক্রেডিট 5,000 5,000। কারণ আমাদের আগে একটা লেনদেনে ছিল যে অগ্রিম ভাড়া টু নগদান, ওখানে 15,000 ছিল 3 মাসের টাকা। এখন আমরা 1 মাসের টাকা অলরেডি দিয়ে ফেলে খরচ করে ফেলেছি, উত্তীর্ণ হয়েছে, উত্তীর্ণ মানে খরচের অংশটুকু। তো ভাড়া হিসাব ডেবিট, অগ্রিম ভাড়া ক্রেডিট 5,000। তাহলে আমরা দেখি আমাদের ইকুয়েশনটা আমরা কিভাবে সাজিয়েছি। দেখো এবার যে আমরা এই হচ্ছে 28 তারিখ, 28 তারিখে যেটা আমরা করলাম যে অগ্রিম ভাড়া হিসাব আমরা কি বলেছি, ক্রেডিট বলেছি। এই অগ্রিম ভাড়া ক্রেডিট আর ভাড়া হিসাব ডেবিট। ভাড়া কিন্তু খরচ,
তো আমরা জানি যে আমাদের ইকুয়েশনে সি প্লাস আর মাইনাস ই এক্স মানে ব্যয় সম্ভব, তো ব্যয় হচ্ছে মূলধন থেকে বিয়োগ করতে, এই জন্য আমরা এখান থেকে ভাড়ার ব্যয়টা বিয়োগ করেছি, আর এখানটা আমাদের চলতি সম্পদ থেকে খরচ অংশটুকু বিয়োগ করেছি। তো আমাদের কিন্তু যে চারটে লেনদেন দিয়ে আমাদের হিসাব সমীকরণ করতে বলেছিল সেটা কিন্তু অলরেডি আমরা শেষ করে ফেলেছি। এখন কি করব, আমরা প্রত্যেকটা গুলো আমরা যোগ বিয়োগ করবো, যেটা মাইনাস মাইনাস করে প্লাস প্লাস করবো, অথবা উদ্বৃত্তটা আমরা চেনে নিয়ে আসবো। যে নগদে প্লাস মাইনাস করে আমাদের আসছে 1,34,840, আবার অফিস সরঞ্জাম আসছে 40,000, এটা কিছু ছিল না কোন লেনদেন, তো যা ওইটা আমরা ব্যালেন্সটা চেয়ে নিয়ে আসছি। দেনাদার আমাদের প্লাস মাইনাস করে আসছে 76,560, আর অফিস অগ্রিম ভাড়া রয়েছে 10,000, আর ব্যাংক রয়েছে 50,000। ওকে, এই সবকটার যোগফল হলো 3,11,400। ঠিক তেমনি আমাদের দায় পাশে দিয়ে খেয়াল করি আমরা, আমাদের ব্যালেন্স গুলো রয়েছে 45,000, আর পুরোদর নোট আমাদের 50,000 রয়েছে, আর আমাদের মালিকানা সত্ত্ব প্লাস মাইনাস করে আসছে 2,16,400। তো আমাদের আমরা জানি যে এল প্লাস ই অর্থাৎ দায় এবং মালিকানার সাথে যোগফলটা হবে 3,11,400। তো আমরা দেখো আমাদের এর সমান এল প্লাস ই অর্থাৎ সম্পদ এবং দায় মালিকের যোগফল উভয় পাশটা কিন্তু মিলে গিয়েছে। তো এই হলো আমাদের হিসাব সমীকরণে আমাদের যে লেনদেনগুলোর হিসাব সমীকরণের যে প্রভাবটা আমরা ঠিক এইভাবে খাতায় সুন্দর করে তুলে উপস্থাপন করব। তাহলে অবশ্যই তোমরা ভালো মার্কস পাবা। আর যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই তোমরা কিন্তু ইনবক্স করবে, মাস্ট বা কমেন্টে জানিয়ে দিবে যে কোনটা বুঝতে সমস্যা হয়েছে। তাহলে আমরা এতক্ষণ ধরে আমরা গৌতম এন্টারপ্রাইজের লেনদেনগুলোর হিসাব সমীকরণের প্রভাব নির্ণয় করলাম, এটা হচ্ছে ক যেটা সেটা। এবারে আমরা আসি খতে। খতে খুব মজার ব্যাপার, এটা হচ্ছে আমাদের জাবেদা। তো আমরা জানি যে আমাদের খতে দেখো কি ছিল উদ্দীপকে, কোশ্চেনে ছিল যে 12, 18, 22, 25 তারিখের যে লেনদেনগুলো রয়েছে ওইটা হিসাব বইতে লিপিবদ্ধ করো। হিসাব বই আমরা জানি যে আবেদন কিন্তু হিসাবের প্রাথমিক বই বা সহকারী বই। তো আমরা এই চারটে লেনদেন নিয়ে আমরা জাবেদা করব। তো আর দেরি না করে আমরা চলে যাই সরাসরি আমাদের 12, 18 এবং 22। তো যেহেতু আমরা জাবেদাগুলো করে ফেলেছি, আমরা এটা দিয়ে কাজ করি, আমাদের জন্য বুঝতে অনেকটা সুবিধা হবে। তো 12টা কি ছিল, যে ইন্স্যুরেন্স প্রিমিয়াম পরিশোধ করা হলো। ইন্স্যুরেন্স কিন্তু ইংরেজি শব্দ, আর বাংলা হচ্ছে বিমা। আমরা সবাই জানি বিমা কিন্তু কি করে, ঝুঁকি হ্রাস করে থাকে। ওকে, তো বিমা খরচ হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তো আমরা জাবাদের দিকে এবার চলে যাই। তোমরা দেখেছো আবাদের কথা আমরা সবাই জানি, তারিখ হিসাবের শিরোনামে ব্যাখ্যা, খ পৃষ্ঠা ডেবিটটা ক্রেডিট টাকা। মজার বিষয় হচ্ছে আমাদের উদ্দীপকে মানে আমাদের যে কোশ্চেনটা ছিল ওখানে ব্যাখ্যা চাইনি, এই জন্য আমরা ব্যাখ্যা লিখবো না। আর যদি কিছু বলা না থাকে অবশ্যই জাবাদ করার সময় ব্যাখ্যাটা লিখবো। তো ব্যাপার কি হলো, ফেব্রুয়ারি মাসের 12 তারিখে আমরা লিখবো বিমা খরচ হিসাব ডেবিট, আর নগদান হিসাব ক্রেডিট, আর ডেবিট টাকা ক্রেডিট টাকা সমান, আর জাবেদা ডেবিট ক্রেডিট টাকা কিন্তু অবশ্যই সমান হয়ে থাকে। এবার আসছি আমরা 18 তারিখে। তো আমরা ঢু মেরে আসি 18 তারিখের লেনদেনটা কি ছিল। 18 তারিখ ছিল মালিক কর্তৃক, তোমরা দেখো মালিক কর্তৃক নগদ উত্তোলন, এটা খুবই ইজি একটা জাবেদা বলা যায়। উত্তোলন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তো আমরা এবার দেখি আমরা জাবেদাটা লিখতে পেরেছি কিনা। দেখো 18 তারিখে উত্তোলন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, টাকা যা আছে তাই 30,000, 30,000। ওকে, এবার হলো 22 তারিখে। 22 তারিখে আমাদের লেনদেনটা কি ছিল, 22 তারিখ ছিল প্রাপ্য বিলের মাধ্যমে পণ্য বিক্রয় করা হলো। ওকে, তাহলে জাবেদা আমরা অলরেডি লিখে ফেলেছিলাম প্রাপ্য বিল হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। তো আমরা এখানে আবার আমরা এটা ইনপুট করে ফেলি, প্রাপ্য বিল হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট, 5,000, 5,000। ওকে, আচ্ছা, সর্বশেষ আমাদের 25 তারিখে যে লেনদেনটা রয়েছে খুব মজার, এটা মালিকের বড় মেয়ের জীবনী বীমার প্রিমিয়াম বাবদ পরিশোধ করা হলো। তো মালিকের বড় মেয়ের জীবন বীমা তার ব্যক্তিগত খরচ, তো উত্তোলন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, 10,000। তো আমরা জাবেদাটা লিখবো উত্তোলন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। আর ইন্টার লেভেল আসলে জাবেদার যোগ করা অত বাধ্যতামূলক নয়, এই জন্য আমরা জাবেদা প্রস্তুত মানে জাবেদার যোগফল নির্ণয় করি নাই, তোমরা ইচ্ছা করলে করতে পারো, নাও পারো। মেনলি হচ্ছে আমাদের ছকটা সুন্দর করে ডেবিট ক্রেডিট গুলো সঠিক রয়েছে কিনা, এটাই হচ্ছে মূল উদ্দেশ্য। তো এই হলো আমাদের গৌতম এন্টারপ্রাইজের জাবেদা 1-এর খ। আমার মনে হয় তোমরা সবাই ভালো করে বুঝতে পেরেছো। এবার আমরা যাব আমাদের পরবর্তী যে গ নাম্বার যেটা রয়েছে, সংশ্লিষ্ট খতিয়ান হিসাব প্রস্তুত করো। এটা কিন্তু একটা বিশাল ব্যাপার, কারণ এখানে সংশ্লিষ্ট খতিয়ান বলতে এখানে আমাদের যতগুলো মানে আমাদের 28 তারিখ পর্যন্ত ফেব্রুয়ারি মাসে যতগুলো লেনদেন হয়েছে সবগুলো লেনদেনের হিসাব খাতগুলো চিহ্নিতকরণ করে আমাদের কিন্তু খতিয়ান প্রস্তুত করতে হবে, অনেকগুলো খতিয়ান। তো তোমরা কিন্তু অবশ্যই ধৈর্য ধরে থাকবে। আর কথা না বললেই নয়, যারা তোমরা বা আপনারা যারা এই ক্লাসটা দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। এখন থেকে কিন্তু কমার্স ভ্যালি আপনাদের পাশেই রয়েছে, সবসময় যে কোনো বিষয়ে নক করতে কিন্তু
একদমই আপনারা কোনো মানে হেজিটেশন করবেন না, অবশ্যই নক করবেন। আর সংশ্লিষ্ট খতিয়ান যখন প্রস্তুত করব, আমাদের এখানে বলে দিয়েছি আমাদের চলমান জের ছক। আমরা সবাই জানি যে আমাদের খতিয়ানের দুটো পদ্ধতি রয়েছে, একটা চলমান জের ছক আর একটা হচ্ছে টি ছক। তো যেহেতু আমাদের এখানে উল্লেখ করে দেওয়া আছে চলমান জের ছক, তো আমরা চলমান জের ছক দিয়েই আমরা খতিয়ানটা প্রস্তুত করব। তো আর দেরি না, আমরা চলে যাই আমাদের খতিয়ানের ডিসপ্লেতে দেখি। তাহলে আমাদের বারবারই বলেছি আমাদের এখানে কিন্তু ফেব্রুয়ারি মাসে 28 তারিখ পর্যন্ত যতগুলো লেনদেন হয়েছে প্রত্যেকটারই কিন্তু খতিয়ান আমরা প্রস্তুত করব হিসাব খাত অনুযায়ী। তা প্রথমে আমরা নগদান হিসাবটা শুরু করবো, যেটা আমাদের ব্যালেন্স গুলো রয়েছে। আমরা জানি যখন কোনো কারো খতিয়ান প্রস্তুত করি, তার যদি কোনো প্রারম্ভিক ব্যালেন্স থাকে সেটা কিন্তু আগে অবশ্যই দিতে হবে। এটা কিন্তু অনেকেই ভুল করে। তো আমাদের নগদান হিসাবে কিন্তু ব্যালেন্স রয়েছে, এই জন্য আমরা ব্যালেন্স বিডি দিয়ে আমরা এই যেহেতু নগদান হিসাব ডেবিট রয়েছে, ব্যালেন্স বিডি দিয়ে আমরা ডেবিট পাশে লিখেছি। আচ্ছা, তো আমরা অবশ্যই ব্যালেন্সটা আমরা এখানে লিখবো না, এটা আমরা সরাসরি আমরা ব্যালেন্সে লিখবো, অর্থাৎ এখানে লিখেছি। ওকে, তো পরবর্তীতে আমরা যে খতিয়ান নিয়ে কথা বলি, খতিয়ানটার সিস্টেমটা হচ্ছে আমরা যার খতিয়ান করব, যেমন নগদান হিসাব, তার অপোজিটে যারা থাকবেন ব্যালেন্স বাদে তার নামগুলো হবে, কিন্তু নগদান হিসাব যদি ডেবিট হয় টাকা নগদে বসবে, আর নগদান হিসাব যদি ক্রেডিট হয় টাকাটা ক্রেডিটে বসবে। অর্থাৎ যার হিসাব করছি তার নামটা ভুলও ভিতরে বসবে না, অপোজিট যে হিসাব খাত থাকবে সেই হিসাবটা আমরা ডেবিট ক্রেডিট করব। এখানে আমরা প্রথমে ফেব্রুয়ারি 1 তারিখে আমরা ব্যালেন্স বিডি দিয়ে সরাসরি ব্যালেন্স অ্যাকাউন্ট লিখেছি। তারপর আমাদের 6 তারিখে কি ছিল দেখো, যে আমাদের অগ্রিম ভাড়ার ইয়ে ছিল, যে আবেদন ছিল যে অগ্রিম ভাড়া হিসাব ডেবিট। 6 তারিখ দেখো যে অগ্রিম ভাড়া হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, রাইট। তো নগদান কোথায় ছিল? ক্রেডিটের। তাহলে আমরা অগ্রিম ভাড়া লিখে কোথায় লিখবো? ক্রেডিট পাশে লিখবো। তো দেখি আমরা লিখেছি কিনা। এই দেখো অগ্রিম ভাড়া লিখে আমরা ক্রেডিট পাশে লিখেছি। মজার বিষয় হচ্ছে আমরা যার খতিয়ান করছি অর্থাৎ নগদান হিসাব, উনি যদি ক্রেডিট থাকেন ক্রেডিট পাশে বসবে, আর ডেবিট থাকলে ডেবিট পাশে বসবে। এটি হচ্ছে মূল মানে সাবস্টেন্সটা। তো আমরা এখানে ক্রেডিট পাশে লিখলাম। আর অলরেডি আমাদের ডেবিট ব্যালেন্স ছিল কত টাকা? 80,000। আচ্ছা, তো 80,000 থেকে 15,000 যদি আমরা নগদান হিসাব ডেবিট, একটু ভুল হলো, তাহলে 80,000 থেকে 15,000 টাকা যদি মাইনাস করে ফেলি, তাহলে আমাদের এখানে হচ্ছে 65,000। আচ্ছা, আচ্ছা, 80,000 থেকে আমরা 15,000 বাদ দিলাম, তাহলে হলো 65,000। আচ্ছা, 65,000 থেকে আমার এখানে ব্যালেন্সটা একটু ভুল হয়েছে হয়তো। ব্যালেন্স বিডি 80,000 লিখলাম, এইটা 80,000 থেকে 15,000। এখন আমরা কি করব? 65,000 থেকে 1200 মাইনাস করব। হ্যাঁ, এই কারণে বিষয়টা হচ্ছে যে একটু রেট করে রাখলাম, যেহেতু একটু যোগাযোগ ভুল হতে পারে। 65,000 থেকে আমরা 1200 মাইনাস করব, কারণ নগদান হিসাব বিমা খরচ হিসাব ডেবিট, নগদান হিসাব পেইড। তাহলে আমাদের কত আসে? তাহলে থাকে হচ্ছে 63,800। ওকে, হ্যাঁ। এখন আমরা বিক্রয় হিসেবে বিক্রয় করতে নগদান হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট, নগদান ডেবিট। এখন আমরা 63,800 সঙ্গে 69,840, 6,9,840 যোগ করব। তাহলে আমাদের কত আসে? আমরা একটু যোগ করে ফেলি। কত আসে? 69,840। তাহলে আসে 1,33,640। ওকে, তারপরে আমরা এর সঙ্গে আমরা 30,000 কি করব? বিয়োগ করব। যদি আমাদের উত্তোলন কি হয়? ডেবিট হয়, আর নগদান হিসাব ক্রেডিট হয়, তাহলে আমাদের এখানে থাকছে 1,03,000, রাইট। আচ্ছা, তা আচ্ছা এখানে 1,00,000, সরি, এখানে 1,33,000, এখন হবে এখানে 1,03,000। আচ্ছা, এটা অবশ্যই তোমরা একটু ক্যালকুলেশন করে নিলে হবে। তারপর আমরা আবার 30,000 আমরা দেনাদার আমাদের নগদ টাকা বেড়েছে, এখন হবে আবার 1,33,000। হ্যাঁ, তারপরে আমরা কি করব? 1,33,640 থেকে 10,000 মাইনাস করব, তাহলে আমাদের হচ্ছে 1,00,000 সম্ভবত 23,000। ওকে, তো ক্যালকুলেশন আমরা একটু মিলিয়ে নিই। আমরা একটু 80,000 80,000 ডেবিট ব্যালেন্স, তার থেকে 15,000 মাইনাস করেছি হলো 65,000। ওকে, তো এই যে আমরা ডেবিট কার্ড গুলো বলছি, আমরা যে আবেদনগুলো যে করেছি, আমি অবশ্যই এটাকে ইনবক্সে সবাই মানে পিডিএফ ফাইল বা স্ক্রিনশট দিয়ে দিব, তাহলে সুবিধা হবে। তো এইভাবে আমরা নগদ হিসাবটা প্রস্তুত করব। এরপর আসছি আমাদের অফিস সরঞ্জাম। ওকে, অফিস সরঞ্জাম আমাদের কয় তারিখে ব্যালেন্স ছিল, তো যেহেতু আমাদের ব্যালেন্স বিডি দিয়ে লিখে দিব, যেহেতু আমাদের ব্যালেন্স রয়েছে। এবার হচ্ছে নগদান হিসাব। নগদান হিসাব ব্যালেন্স ছিল, মনে রাখবো যে খতিয়ান করতে হলে যদি কোনো প্রারম্ভিক ব্যালেন্স থাকে সেটা ব্যালেন্স বিডি দিয়ে সরাসরি আমরা কিন্তু ব্যালেন্সে লিখবো। আমি এখানে লিখে ফেলেছিলাম ব্যালেন্সে লিখবো। ওকে, এখানেও তাই।
আমরা ব্যালেন্স বিডি দিয়ে সবসময়, আর জাবেদা থেকে যেগুলো আসবে সেগুলো আমরা প্রথমে ডেবিটকে হিসাব খাতে লিখবো। যেমন দেনাদার হিসাবে যেমন রয়েছে ব্যালেন্স বিডিতে লিখেছি, তারপরে আমরা প্লাস মাইনাস করে বসাবো। ঠিক প্রদেয় নোট আমাদের রয়েছে, প্রদেয় নোট হিসাবে আমরা কি ছিল ওখানে প্রদেয় নোট আমাদের এখানে 5 তারিখের লেনদেনটা আমরা একটু খেয়াল করি। খতিয়ান করতে গেলে আমাদের আসলে জাবেদা থেকে একটা একটা করে আমাদের আগাতে হবে। যেমন 5 তারিখে দেখো ব্যাংক হিসাব ডেবিট, প্রদেয় নোট হিসাব ক্রেডিট। তো আমরা যদি প্রদেয় নোটে খতিয়ান করি, প্রদেয় নোট কোথায় আছে? ক্রেডিটে আছে, তাহলে আমাদের নামটা কার লিখবো? ব্যাংক হিসাব। এটা যারা ইন্টার লেভেলে আসলে পড়াশোনা করে তারা অবশ্যই আমার বিশ্বাস এই খতিয়ানগুলো বুঝবে, মানে খুব সহজভাবে বুঝতে পারবো। অর্থাৎ যার খতিয়ান করব তার নামটা ভিতরে বসবে না, অপোজিট হিসাব খাতটা সেই হিসাব খাতটা বসবে, টাকাটা কার হবে? প্রদেয় নোটের টাকাটা হবে, এই হলো ব্যাপার। ঠিক একইভাবে আমরা অগ্রিম ভাড়া হিসাব এটা লিখবো আমরা। তারপর আমরা ভাড়া হিসাবে রয়েছে এটা খতিয়ান করব। এইভাবে বীমা খরচ, উত্তোলন, প্রাপ্য হিসাব, তারপরে বিক্রয় হিসাব, আমি অনেকগুলো খতিয়ান এখানে সবই করে দিয়েছি। পাওনাদার কিন্তু প্রারম্ভিক ব্যালেন্স ছিল, যে এই জন্য আমরা ব্যালেন্স বিডি দিয়ে লিখেছি। আর পাওনাদার ব্যালেন্স কি হয়? ক্রেডিট হয়। এরপর রয়েছে আমাদের এখন মূলধন হিসাব। তো মূলধন হিসাবের ব্যাপারটা আমরা এখানে করেছি প্লাস মাইনাস করে, কারণ আমরা কতে আমরা কিন্তু ইকুয়েশনে আমাদের প্রারম্ভিক মূলধন ছিল 1,05,000, আমরা এইভাবে এটা বের করে ফেলেছি। আর আমাদের সর্বশেষ ব্যাংক রয়েছে, ব্যাংক হিসাব যেটা আমরা করলাম যে ওই যে আমাদের যে দেখে একটু ওই 5 তারিখে যেটা ছিল ব্যাংক হিসাব ডেবিট, প্রদেয় নোট হিসাব ক্রেডিট। তো আমরা যদি ব্যাংকে খতিয়ান করছি তো নামটা কার হবে? প্রদেয় নোটের নাম হবে, তাহলে আমরা তাকে প্রদেয় নোট লিখেছি। তো এই হলো আমাদের খতিয়ান। খতিয়ানটা অবশ্যই তোমরা মনোযোগ দিয়ে টাকা পয়সাটা খুব যোগ বিয়োগ করবে, এটা কিন্তু একটু ভুল হলে কিন্তু ব্যালেন্স গুলো চেঞ্জ হয়ে যায়, রাইট? আমরা মনে অবশ্যই বুঝতে পেরেছি। তো এতক্ষণ আমরা কি করলাম? খতিয়ান নিয়ে কাজ করলাম, অর্থাৎ আমাদের গৌতম এন্টারপ্রাইজের 1 গ আমাদের যে সংশ্লিষ্ট খতিয়ানগুলো বলেছিল লেনদেন থেকে, সমস্ত খতিয়ানগুলো কিন্তু আমরা এখানে দেখানোর চেষ্টা করেছি। আমি আবার একটু আস্তে আস্তে তোমাদের দেখানোর চেষ্টা করি। এই হচ্ছে আমাদের নগদান হিসাবের খতিয়ান, তারপর রয়েছে আমাদের অফিস সরঞ্জাম ও দেনাদার হিসাব। তোমরা অবশ্যই এটা ফিক্সড করে আস্তে আস্তে দেখতে পারবে। প্রদেয় নোট হিসাব রয়েছে, অগ্রিম ভাড়া, ভাড়া হিসাব, বীমা খরচ। আর আমরা তো জানি খতিয়ানের চলমান জের ছকে ঘর হচ্ছে কয়টা? 7টা। আর টি ছকে 8টা। টি ছকে কিন্তু ঝামেলা হয়, কারণ সিডিবিডি লিখতে হয় না। তো আমাদের মনে হয় আমাদের এই চলমানটাই কিন্তু আমাদের জন্য বেস্ট, কারণ এতগুলো ঘর কাটতে অনেক সময় লাগবে। তো এইভাবে আমরা মূলধন হিসাব, ব্যাংক হিসাব, পাওনাদার হিসাব, বিক্রয় হিসাব, সব খতিয়ানগুলো কিন্তু এখানে দেওয়া আছে। ওকে, তোমরা অবশ্যই আস্তে আস্তে এগুলো কার্চার দিয়ে উঠে উঠে তোমরা দেখে এটা সলভ করে ফেলবা। ওকে, এবার আমরা আসি সর্বশেষ আমাদের যে 1 গ ছিল হিসাব চক্র চিত্রের সাহায্যে উপস্থাপন করতে বলেছে। আমি তোমাদের জন্য কিন্তু একটা অরিজিনাল একটা চিত্রই আমি একটু এঁকে ফেলেছি, দেখো তোমরা, ভালো লাগবে। প্রথম হচ্ছে আমাদের হিসাব চক্রের ধাপ কয়টা? 10টা। কয়টা বললাম? 10টা। এখান থেকে কিন্তু প্রায় আমাদের অবজেক্টিভ চলে আসে। যেমন বলা হলো যে আর্থিক বিবরণী হিসাব বিজ্ঞান কততম ধাপ? এটা হচ্ছে 8ম ধাপ। এই জন্য আমরা কিন্তু আজ থেকেই হিসাব চক্রের ধাপগুলো মুখস্থ করে ফেলবো। তাহলে আমাদের 1 নম্বর ধাপে কি রয়েছে? লেনদেন শনাক্তকরণ। 2 নম্বর রয়েছে বিশ্লেষণ, লেনদেন বিশ্লেষণ। 3 নম্বর রয়েছে জাবেদাভুক্তকরণ। 4 খতিয়ান স্থানান্তর। 5 র্যামিল প্রস্তুতকরণ। 6 সমন্বয় দাখিলা। 7 কার্যপত্র। 8 আর্থিক বিবরণী। 9 সমাপনী দাখিলা। 10 হিসাব পরবর্তী র্যামিল। এই হলো আমাদের হিসাব চক্রের 10টি ধাপ। তোমরা অবশ্যই সুন্দর করে এইভাবে বৃত্তের মতো করে একে খাতায় উপস্থাপন করবা, তাহলে কিন্তু অবশ্যই ফুল মার্কস পাবা। সুন্দর করে কিন্তু আঁকতে হবে। ওকে, এবার এখানে বলেছে আমাদের প্রথম ধাপ থেকে 5ম ধাপ পর্যন্ত ব্যাখ্যা চেয়েছে। আসলে আসলে ব্যাখ্যা চাইতেই পারে, জিনিসগুলো কি একটু জানতে হবে। তো তোমরা কমার্সিয়ালি পক্ষ থেকে আজকে অ্যাসাইনমেন্ট ক্লাসটা উপভোগ করছো। আমি আবারও বলছি, যারা আজকে এখনই এই ক্লাসে জয়েন করেছো তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। নতুন নতুন ক্লাস নিয়ে আমি কিন্তু প্রায় হাজির হব তোমাদের সঙ্গে। তো অবশ্যই এই কাজটা তোমরা অবশ্যই আগে করবে এবং বন্ধুদের জানিয়ে দিবে যে কমার্স ভ্যালিতে নতুন একটা চ্যানেল খোলা হয়েছে হিসাব বিজ্ঞানের। এখানে শুধু হিসাব বিজ্ঞান নয়, ফিনান্সে অনেক ভিডিও অলরেডি আমাদের আপলোড করা আছে, তোমরা তোমাদের সুবিধা অনুযায়ী দেখে নিবে। ওকে, এবার আসছে আমাদের হিসাব চক্রের প্রথম ধাপ থেকে 5ম ধাপ পর্যন্ত ব্যাখ্যা করা। ব্যাখ্যা করতে বলছে, আমরা দেখি কিভাবে লেখা যেতে পারে। প্রথমে ছিল লেনদেন চিহ্নিতকরণ। হিসাব চক্রের প্রথম ধাপ হলো লেনদেন চিহ্নিতকরণ। ব্যবসা বা কারবারে সংঘটিত ঘটনার মধ্যে কিছু আর্থিক এবং কিছু অনার্থিক ঘটনা থাকে। আর্থিক ঘটনাকে লেনদেন বলা হয়। অসংখ্য ঘটনার মধ্য থেকে লেনদেনের এইসব চিহ্নিতকরণ হিসাব চক্রের প্রথম ধাপ। আমরা বুঝতে পেরেছি। 2 নম্বর হচ্ছে লেনদেন বিশ্লেষণ।
কারণ বিশ্লেষণ না করলে তো আমরা আসলে বুঝবো না কোনটা লেনদেন কি লেনদেন নয়। তো আমাদের এই জন্য এটা আমার হিসাব চক্রের দ্বিতীয় ধাপ। প্রতিটি লেনদেনকে একই ধাপে বিশ্লেষণ করে, বিশ্লেষণটা আমি একটু করে দিই, বানানটা একটু ভুল হয়েছে। বিশ্লেষণ করে সংশ্লিষ্ট হিসাব খাতগুলো চিহ্নিত করা হয়। যেমন আসবাবপত্র ক্রয় করা হলো, আসবাবপত্র ক্রয় করা হলো, এখানে কিন্তু আমাদের দুটি হিসাব খাত রয়েছে, একটা হচ্ছে আসবাবপত্র হিসাব, একটা হচ্ছে নগদান হিসাব। ওকে, এবার আমাদের প্রথম যে কাজটা জাবেদাভুক্ত হিসাব বিজ্ঞানের মূল স্তম্ভই কিন্তু জাবেদা, এই জন্য এটাকে হিসাবের প্রাথমিক বইও বলা হয়। ব্যবসায়িক লেনদেন সমূহ সংগঠিত হওয়ার পর তারিখের ক্রমানুযায়ী ডেবিট ও ক্রেডিট পক্ষ বিশ্লেষণ করে সংক্ষিপ্ত ব্যাখ্যা সহ যে বইয়ের সর্বপ্রথম জাবেদায় লিপিবদ্ধ করা হয়। মানে যে বইতে লিপিবদ্ধ করা হয় সেটা হচ্ছে কি জাবেদা, যে বইয়ে লিপিবদ্ধ করা হয় তাকে বলা হয় কি জাবেদা। অর্থাৎ ব্যাখ্যা সহ কোথায় লিপিবদ্ধ করা হয়, জাবেদা লিপিবদ্ধ করা হয়। কথাটা একটু ক্লিয়ার করি আমি, বিশ্লেষণকে সংক্ষিপ্ত ব্যাখ্যা সহ যে বইতে লিপিবদ্ধ করা হয়, যে বইতে সর্বপ্রথম লিপিবদ্ধ করা হয় তাকে কি বলা হয় জাবেদা বলে। আমি লাইনটা একটু সরিয়ে নিই তাহলে সুবিধা হবে। করা হয় তাকে, হ্যাঁ, তাকে কি বলে জাবেদা বলে। ওকে, একে কেউ কেউ আবার হিসাবের প্রাথমিক বই, সহকারী বই, সাহায্যকারী বই, দৈনিক বই হিসাবে অভিহিত করে থাকে। এই নামগুলো কিন্তু আমরা অবশ্যই জেনে নেব যে অবজেক্টিভের জন্য প্রাথমিক বই বলা হয় খতিয়ানকে, সরি প্রাথমিক বই বলা হয় আছে জাবেদাকে, আর পাকা বই বলা হয় খতিয়ানকে। এবার হচ্ছে খতিয়ান যেটা বলছিলাম, ব্যবসায়িক লেনদেনগুলো জাবেদায় লিপিবদ্ধের পর স্থায়ী বা পাকা ভাবে খতিয়ান সারিবদ্ধ ও শ্রেণীবদ্ধভাবে পৃথক পৃথক শিরোনামে লিপিবদ্ধ করা হয়। বিভিন্ন ধরনের বস্তু সারিবদ্ধ ও শ্রেণীবদ্ধভাবে সাজিয়ে রাখা হলেই সহজে নির্দিষ্ট বস্তু খুঁজে বের করা যায়। আসলেই তাই, খতিয়ানের মাধ্যমে নির্দিষ্ট বস্তুর পরিমাণ সম্পর্কে অবগত হওয়া যায়। অর্থাৎ প্রত্যেক হিসাব খাতকে আমরা শ্রেণীবিন্যাস করে ওর ব্যালেন্স গুলো আমরা কিন্তু দ্রুত আমরা জানতে পারি যে এই মাসে কি পরিমাণ আমাদের নগদান ব্যালেন্স কত রয়েছে বা ব্যাংক ব্যালেন্স কত রয়েছে। এবার আমরা আসছি আমাদের সর্বশেষ রেয়ামিল প্রস্তুতকরণ, আমাদের পঞ্চম ধাপ, যেটা খতিয়ানের হিসাবগুলোর নির্ভুলতা যাচাই করার জন্য কোনো নির্দিষ্ট দিনে একটি পৃথক খাতায় বা কাগজে সকল হিসাবের উদ্বৃত্তগুলোকে ডেবিট ও ক্রেডিট এই দুই ভাগে বিভক্ত করে যে বিবরণী প্রস্তুত করা হয় তাকে রেয়ামিল বলে। রেয়ামিলের যোগফলের সমান হলে সাধারণত ধরে নেওয়া হয় যে খতিয়ানে কোনো গাণিতিক ভুল নেই। কি ভুল নেই? গাণিতিক। অপরপক্ষে দুই দিকের যোগফল সমান না হলে বুঝতে হবে দুতরফা দাখিলা অনুসারে হিসাব সংরক্ষণে কোনো ভুল ত্রুটি আছে। এই হলো আমাদের হিসাব বিজ্ঞানের অর্থাৎ হিসাব চক্রের পঞ্চম ধাপ। তো এই হলো আমাদের আজকের অ্যাসাইনমেন্টের মূল ক্লাসটা। অবশ্যই অনেক কষ্ট করে তোমরা আমাদের সঙ্গে ছিলে, সবাইকে ধন্যবাদ। নেক্সট অ্যাসাইনমেন্ট দেখার আমন্ত্রণ জানিয়ে আমি দেবাশিস আজ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।